ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। অনেক দিন পর তোমাদের জন্য এবার ভিডিও নিয়ে আসলাম। এবারে ভিডিও আনতে সত্যিই অনেক দেরি হয়ে গেছে। তো যাই হোক, আমাদের আজকে আলোচনার বিষয়টা হলো চিত্রণ, যেটা আমি আগেও আলোচনা করেছি। তো আজকে আমি যেটা আলোচনা করব সেটা হলো চিত্রণের পার্ট 2 নিয়ে। তোমাদের কাছ থেকে ইতিমধ্যেই খবর পেয়েছি যে চিত্রণের প্রথম পার্টের যে থিওরিটা আমি করিয়েছিলাম সেটার ম্যাথগুলো মোটামুটি তোমরা করে ফেলেছো। যেগুলো সমস্যা ছিল সেগুলো তোমরা বলেছিলে হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে সেগুলো নিয়ে ডিসকাস করা হয়েছে। আচ্ছা, এবার আমরা শুরু করব চিত্রণের পার্ট 2। চিত্রণের পার্ট 2তে তেমন বিশেষ কিছু নেই। এখানে শুধু আমরা একটা নতুন জিনিস শিখব, সেটা হচ্ছে চিত্রণ বা অপেক্ষকের সংযোজন বা কম্পোজিশন বলা হয় যেটাকে। ঠিক আছে, এই নতুন জিনিসটা আজকে আমরা এখানে শিখব। তো আমরা কি শিখব না, কম্পোজিশন অফ ম্যাপিং বা চিত্রণের সংযোজন, যেটাকে বলা হয় চিত্রণের সংযোজন। আচ্ছা, সংযোজন নামটা শুনেই খানিকটা বুঝতে পারছো সংযোজন মানে কি। সংযোজন বলতে আমরা সাধারণত কী বুঝি, একসঙ্গে জুড়ে দেওয়া যে ব্যাপারটা। তো ঠিক সেই রকমই ব্যাপার। তো দেখে নেওয়া যাক। এইখানে আমরা ধরে নিচ্ছি যে এ, বি এবং সি তিনটে অশূন্য সেট। আমরা তিনটে অশূন্য সেট নিয়ে নিলাম, এ, বি এবং সি তিনটে অশূন্য সেট। ঠিক আছে, তো এইরকমভাবে আমি নিলাম সেটগুলো, যে মনে করো এইটা হচ্ছে আমাদের এ সেট, এইটা একটা বি সেট এবং এইটা হলো একটা সি সেট, তিনটে অশূন্য সেট। এখন আমরা বলছি যে এফ হলো এমন একটা ম্যাপিং, এফ ম্যাপিংটা এ থেকে বি এর ওপর ম্যাপ করছে। ম্যাপিং মানে কি? ম্যাপিং তো অ্যাকচুয়ালি একটা নির্দিষ্ট নিয়ম। এফের সঙ্গে বি এর যে সম্পর্ক, তার একটা নির্দিষ্ট নিয়ম হলো ম্যাপিং। তো জি আরও একটা ম্যাপিং, যেটা বি থেকে সি এর উপর সম্পর্ক স্থাপন করছে। তার মানে কি হলো, এ থেকে বি সেটের উপর একটা ম্যাপিং আমরা ডিফাইন করলাম এফ ম্যাপিং, আর বি থেকে সি এর উপর আমরা একটা ম্যাপিং ডিফাইন করলাম, সেটা হচ্ছে জি ম্যাপিং। এইবার আমরা বলছি, হ্যাঁ তাহলে দেখো, এফ যে ম্যাপিংটা ডিফাইন করলাম, এফ ম্যাপিংয়ের ডোমেন কোনটা হলো? এফ ম্যাপিংয়ের ডোমেন তাহলে হলো এ সেটটা, আর এফ ম্যাপিংয়ের কোডোমেন হলো বি সেটটা। ঠিক সেই রকমভাবেই জি ম্যাপিংয়ের ডোমেন কিন্তু বি সেটটা, আর কোডোমেন হলো সি সেট। তাহলে এফের যেটা কোডোমেন সেটা জি এর ডোমেন। তার মানে এইটার দ্বারা বোঝায় যে এ সেটের একটা এলিমেন্ট এক্সকে এফ নিয়মের দ্বারা কোথায় নিয়ে যাবে? বি সেটের একটা এলিমেন্ট এফ অফ এক্স, এই এফ অফ এক্সটাকে আমরা মনে করছি ওয়াই। তাহলে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, তাহলে এক্সটা এফ নিয়মের দ্বারা বি সেটে আসলো। আবার এই বি সেটের এলিমেন্টটাই তাহলে জি নিয়মের দ্বারা সি সেটে যাবে। তাহলে তখন এটা কি হয়ে যাবে? জি অফ ওয়াই। তার মানে অ্যাকচুয়ালি এটা দাঁড়াচ্ছে কীরকম, যে জি অফ এফ অফ এক্স, কারণ প্রথমে এক্সটা এফ নিয়মের দ্বারা বি সেটে এফ অফ এক্স হয়েছিল, এফ অফ এক্সটা আবার গেল জি নিয়মের দ্বারা সি সেটে, যেটা হচ্ছে জি অফ এফ অফ এক্স। তাহলে এখান থেকে আমি বুঝতে পারছি যে এ সেটের যে এক্স এলিমেন্টটা, তার অস্তিত্ব কিন্তু সি সেটেও বর্তমান। তাহলে কি এ সেটের সঙ্গে সি সেটের কোনো সম্পর্ক আছে? এ সেটের সঙ্গে বি সেটের একটা সম্পর্ক আছে এফ নিয়ম দিয়ে, বি থেকে সি এর একটা সম্পর্ক আছে জি নিয়ম দিয়ে। তাহলে কি আমরা বলতে পারি বা কোনো রকম কি আমরা গেস করতে পারছি যে এর সঙ্গে সি এর কোনো সম্পর্ক আছে? এক্স্যাক্টলি সেই সম্পর্কটাই হচ্ছে সংযোজন। তার মানে যেহেতু এ সেটের এক্স এলিমেন্টটা বি সেটে এফ অফ এক্স হলো, সেটা গিয়ে আবার জি অফ এফ অফ এক্স হলো, সেই একসঙ্গে যে দুটো রিলেশন জি আর এফ পেরিয়ে গেল, সেটাকে নিয়েই আমরা বলবো জি আর এফ এর সংযোজন। অর্থাৎ এ থেকে সি এর ওপরেও একটা ম্যাপিং ডিফাইন করা যায়। সেই ম্যাপিংটার আমরা নাম যদি এইচ দিই, তাহলে এইচটা অ্যাকচুয়ালি এফ আর জি এর সংযোজন, অর্থাৎ জি আর এফ, এইটাকে আমরা বলবো জি কম্পোজ এফ, জি ম্যাপিং এবং এফ ম্যাপিং। তাহলে এক্সের সঙ্গে জি অফ এফ অফ এক্সটা কীভাবে পেরিয়ে গেল? প্রথমে এক্স থেকে এফ অফ এক্স হলো, এফ অফ এক্স থেকে জি অফ এফ অফ এক্স হলো। এই যে এ সেট
থেকে সি সেটের মধ্যেকার একটা সম্পর্ক, এই সম্পর্কটাকে যে নিয়মের দ্বারা আবদ্ধ, যে ম্যাপিংয়ের দ্বারা আবদ্ধ, সেই ম্যাপিংটাই হলো কম্পোজিশন। কাদের কম্পোজিশন? না এফ আর জি ম্যাপিংয়ের কম্পোজিশন। তাহলে এ থেকে সি সেটের উপরে আমরা একটা ম্যাপিং ডিফাইন করতে পারি, সেই ম্যাপিংটা হলো জি কম্পোজ এফ। অ্যাকচুয়ালি জি কম্পোজ, এই যে কম্পোজ, এটা হচ্ছে কম্পোজিশন, এরকম ছোট্ট একটা গোলাকার চিহ্ন দিয়ে বোঝানো হয়। জি কম্পোজ এফ এটা একটা আলাদা ম্যাপিং। তাহলে জি কম্পোজ এফ অফ এক্স মানে অ্যাকচুয়ালি বোঝায় জি অফ এফ অফ এক্স, মানে এক্সটা প্রথমে এফ নিয়মের দ্বারা এসেছে, তারপরে জি নিয়মের সঙ্গে রিলেটেড হয়েছে, এইটাকে বলা হয় জি কম্পোজ এফ। একই রকমভাবে যদি এইরকম হতো যে এইখানে একটা এ সেট, এইখানে বি সেট, আর এইখানে সি সেট, যদি এ থেকে বি এর উপরে জি ম্যাপিং থাকতো আর বি থেকে সি এর উপরে এফ ম্যাপিং থাকতো, তাহলে তখন এ থেকে সি এর যে ম্যাপিংটা হতো, তখন সেই ম্যাপিংটা কিন্তু হয়ে যেত যে এফ কম্পোজ জি। তার মানে এইখানে এফ কম্পোজ জি অফ এক্স, তার মানে এটা বোঝাচ্ছে যে এফ অফ জি অফ এক্স, কারণ আগে এক্সটা, এখানকার এক্সটা জি নিয়মের সাহায্যে জি অফ এক্স হয়েছে, তারপরে এইটা আবার এফ নিয়মের সাহায্যে হয়েছে এফ অফ জি অফ এক্স। এই যে এফ আর জি এর কম্পোজিশন, এই এইগুলোকে আমি বলবো যে দুটো ম্যাপিংয়ের কম্পোজিশন। তাহলে এখান থেকেই পরিষ্কার যে এই কম্পোজিশন জি কম্পোজ এফ বা এফ কম্পোজ জি, এই ম্যাপিংগুলো কখন এর ডিফাইন করা যাবে, এদের অস্তিত্ব কখন থাকবে? অবশ্যই যখন এফ ম্যাপিংয়ের, এটা তো এফ ম্যাপিংয়ের ডোমেন এ সেটটা, আর বি সেটটা হচ্ছে এফ ম্যাপিংয়ের কোডোমেন। কোডোমেন আর রেঞ্জ কিন্তু এক নয়। যদি রেঞ্জ আর কোডোমেন সমান হয়ে যায় তাহলে তখন ওই ম্যাপিংটাকে কী বলে? ওটা তো আমাদের জানাই আছে। তখন ওই ম্যাপিংটাকে আমরা বলবো উপরিচিত্রণ বা সাবজেক্টিভ ম্যাপিং। তো এখন দেখো যে দুটো ম্যাপিংয়ের কম্পোজিশনের অস্তিত্ব থাকবে সেটা কখন? যদি এফ ম্যাপিংয়ের যে পাল্লা সেটা যদি জি ম্যাপিংয়ের যে ডোমেনের অবশ্যই সাবসেট হয়, তবেই কিন্তু এই কম্পোজিশনের অস্তিত্বটা থাকবে। ঠিক আছে, তাহলে আশা করছি চিত্রণের মানে সংযোজন বা কম্পোজিশন যেটা, এটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে শুধু এই চ্যাপ্টারটায় আর বিশেষ কিছু নেই, সংযোজনের কয়েকটা ধর্ম নিয়ে আমরা আলোচনা করব। সেগুলোর মধ্যে 1 নম্বর যেটা ধর্ম হচ্ছে, 1 নম্বর ধর্মটা হলো এরকম যে যদি এফ ম্যাপ এ টু বি আর জি ম্যাপ বি টু সি এরকম দুটো ম্যাপিং হয়, তাহলে কিন্তু এই দুটো ম্যাপিংয়ের যে কম্পোজিশান, দুটো ম্যাপিংয়ের যে কম্পোজিশান পাওয়া যায়, এই ম্যাপিংয়ের কম্পোজিশানগুলো কিন্তু সাধারণভাবে বিনিময় নিয়ম সিদ্ধ করে না। বিনিময় নিয়ম মানে কি? বিনিময় মানে অ্যাকচুয়ালি হচ্ছে যে কমিউটেটিভ। এটা তোমরা আরও আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তার মানে কি, যে এফ কম্পোজ জি হলে যে ম্যাপিংটা হবে, জি কম্পোজ এফ, বিনিময় মানে এরা একে অপরের জায়গা বদল করে দেওয়া, এই দুটো ম্যাপিং কিন্তু এক হবে না। তাহলে প্রথম ধর্ম হলো এফ কম্পোজ জি আর জি কম্পোজ এফ কিন্তু এক নয়। এটা তোমরা আগেও পেয়েছো, আগে তোমাদের যখন আমি পড়ালাম তখনই তোমরা এটা দেখতে পেলে যে এফ কম্পোজ জি মানে কিন্তু অন্যরকম ম্যাপিং হচ্ছে, প্রথমে জি নিয়ম তারপর এফ নিয়ম, আর জি কম্পোজ এফ মানে কিন্তু হচ্ছে প্রথমে এফ নিয়ম তারপরে জি নিয়ম। সুতরাং এরা কিন্তু বিনিময় নিয়ম সিদ্ধ করে না, মানে জি কম্পোজ এফ নট ইকুয়াল টু এফ কম্পোজ জি। নাম্বার 2, চিত্রণে কিন্তু সংযোজী, চিত্রণ সমূহের সংযোজনটা কিন্তু সংযোজী হয়, অর্থাৎ অ্যাসোসিয়েটিভ হয়। কম্পোজিশনটা কিন্তু অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা হোল্ড করে। অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা ঠিক কেমন? যদি আমরা 3টে ম্যাপিং ধরে নিই, ধরো এফ জি আর এইচ 3টে ম্যাপিং যদি হয়, তাহলে এফ যদি কম্পোজিশন অফ জি কম্পোজ এইচ, অর্থাৎ প্রথমে জি আর এইচের কম্পোজিশন করে তারপর সেটাকে এফের সাথে কম্পোজিশন করলে যা হবে, এফের সঙ্গে যদি আগেই জি এর কম্পোজিশন করি তারপর এইচের সাথে কম্পোজিশন করি, এটা কিন্তু সমান হবে। ঠিক আছে, তাহলে কমিউটেটিভ কিন্তু হচ্ছে না। তাহলে দুটো ম্যাপিংয়ের কম্পোজিশন কিন্তু কমিউটেটিভ হচ্ছে না, কিন্তু অ্যাসোসিয়েটিভ হচ্ছে। দুটো ম্যাপিংয়ের কম্পোজিশন কমিউটেটিভ নয়, কিন্তু 3টে ম্যাপিংয়ের কম্পোজিশন অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে। 3 নম্বর ধর্ম, চিত্রণের 3 নম্বর ধর্মটা হলো যে যদি
এফ একটা চিত্রণ হয়, আর আগের চ্যাপ্টারে আমরা কিন্তু উপাদান স্থির চিত্রণ বা যেটা আইডেন্টিটি ম্যাপিংটাকে আমরা আই দিয়ে ডিনোট করেছিলাম। তো যদি আই একটা আইডেন্টিটি ম্যাপিং হয় আর এফ যদি একটা যে কোনো ম্যাপিং হয়, তাহলে কিন্তু এফের সঙ্গে আয়ের কম্পোজিশন করলে এফ নিজেই থাকবে। সেটা এফের সঙ্গে আয়ের কম্পোজিশন হোক বা আয়ের সঙ্গে এফের কম্পোজিশন হোক, এটা এফই থাকবে। কিভাবে একবার দেখে নাও। ধরে নাও এটা এ সেট, এটা বি সেট আর এটা সি সেট। তাহলে এ বি সি সেট, আমি ধরছি এ থেকে বি সেটের উপর এফ নিয়ম আছে, বি থেকে সি সেটের উপরে যে ম্যাপিংটা আছে সেটা হলো আইডেন্টিটি ম্যাপিং। আইডেন্টিটি ম্যাপিংয়ের সংজ্ঞাটা কি? আইডেন্টিটি ম্যাপিংয়ের সংজ্ঞাটা হলো আইডেন্টিটি ম্যাপিং যে এলিমেন্ট একটা এলিমেন্টকে ওই এলিমেন্টে নিয়ে গিয়েই বসায়, ঠিক আছে? ও সরি, এখানে একটু ভুল হয়েছে। আইডেন্টিটি ম্যাপিং কিন্তু একই সেটের উপরেই হয়, এটা সি সেট নয়, এটাকেও অবশ্যই বি সেট হতে হবে আইডেন্টিটি ম্যাপিং ডিফাইন করার জন্য। এখন দেখো আইডেন্টিটি ম্যাপিং কিন্তু কি করে, এক্স এলিমেন্টকে এক্স এলিমেন্টেই নিয়ে যায়। তাহলে এখানকার যদি এক্স এলিমেন্ট হয়, এক্স এলিমেন্টটা যদি এফ নিয়মের সাহায্যে এখানে গিয়ে এফ অফ এক্স হয়, তাহলে আইডেন্টিটি ম্যাপিং কি করবে, এফ অফ এক্সকে এফ অফ এক্সেই নিয়ে যাবে, ঠিক আছে? তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা, যে এক্স এলিমেন্টটা এফ নিয়মের সাহায্যে এফ অফ এক্সে গেল, আর এখানে আইডেন্টিটি ম্যাপিংয়ের সাথে আবার এফ অফ এক্সেই গেল। তার মানে এদের যে কম্পোজিশন ম্যাপিংটা হলো, অর্থাৎ এফ কম্পোজ আই যেটা হলো, অর্থাৎ আই কম্পোজিশন এফ যে আমাদের ম্যাপিংটা দাঁড়ালো, সেই ম্যাপিংটা কিন্তু কি হচ্ছে, এটার যদি আমরা এক্স নিয়ে নিই তাহলে দাঁড়াচ্ছে আই অফ এফ অফ এক্স, আর আইডেন্টিটি অফ এফ অফ এক্স মানে এফ অফ এক্স। অর্থাৎ তুলনা করতে গেলে আই কম্পোজ এফটা কিন্তু সমতুল্য এফের সঙ্গেই। একই রকমভাবে যদি আমি এখানে আইডেন্টিটি ম্যাপিংটা নিই, এখানে এফটা নিই, তাহলেও সেটা ঠিক। তাহলে যদি একটা যে কোনো ম্যাপিং এফের সঙ্গে একটা আইডেন্টিটি ম্যাপিংয়ের কম্পোজিশন হয়, তাহলে ওই ম্যাপিংটাই থাকে, সেটা এফ কম্পোজ আই হোক বা আই কম্পোজ এফ হোক, ডান দিক থেকেই হোক বা বাম দিক থেকেই হোক। আর একটা প্রপার্টি নিয়ে বলবো, 4 নম্বর প্রপার্টি, সেটা হলো এফ আর জি যদি দুটো ম্যাপিং হয়, দুটো যদি বাইজেক্টিভ ম্যাপিং হয়, আমরা ধরে নিলাম এফ এবং জি দুটোই বাইজেক্টিভ ম্যাপিং, যদি এরা দুটোই বাইজেক্টিভ ম্যাপিং হয়, তাহলে কিন্তু এদের যে কম্পোজিশন এফ কম্পোজ জি বা জি কম্পোজ এফ, এরাও কিন্তু অবশ্যই বাইজেক্টিভ ম্যাপিং হবে, ঠিক আছে? এই পর্যন্তই তোমাদের মোটামুটি জানলেই হবে যে ম্যাপিংয়ের কম্পোজিশন আর তাদের কয়েকটা ধর্ম, এই কয়েকটা ধর্ম তোমরা জানলেই এই চ্যাপ্টারের অঙ্কগুলো নিজেরাই করে ফেলতে পারবে। এইটুকুই তোমাদের থিওরি। আর এবার আমি তোমাদের এই চ্যাপ্টারের এই সঙ্গে কয়েকটা এমসিকিউ নিয়েও আলোচনা করে দেবো, যাতে করে তোমরা পরের অঙ্কগুলো নিজেরাই করতে পারো। আচ্ছা, আমি তোমাদের ছায়া প্রকাশনীর বই থেকেই চিত্রণের 2B চ্যাপ্টারের এমসিকিউগুলো নিয়ে ডিসকাস করছি। তো যাই হোক, এমসিকিউ ডিসকাস করার আগে তোমরা তাহলে বুঝতে পারছো যে এফ কম্পোজ জি, এই ম্যাপিংটার ডেফিনেশন তাহলে কি হবে, এফ কম্পোজ জি অফ এক্স মানে অ্যাকচুয়ালি এফ অফ জি অফ এক্স, ঠিক আছে? আর জি কম্পোজ এফ অফ এক্স, এইটা মানে হচ্ছে জি অফ এফ অফ এক্স, ঠিক আছে? এবার আমরা শুরু করছি তোমাদের MCQ 1 নিয়ে। 1 নম্বর MCQটাই কি বলেছে যে এফ ম্যাপ করছে আর থেকে আর এর উপরে, আর তার ডেফিনেশনটা দেওয়া আছে এফ অফ এক্স সমান 3x - 2। তাহলে আর থেকে আরে এফ ম্যাপিংটা যাচ্ছে কোন নিয়মের সাহায্যে, না এফ অফ এক্স এলিমেন্টটাকে নিয়ে আছে 3x - 2-তে। তাহলে তোমাকে দেখাতে হবে এফ কম্পোজ এফ অফ এক্স, অর্থাৎ এফ ম্যাপিংয়ের সঙ্গে এফ ম্যাপিংয়েরই কম্পোজিশন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা বের করে নিই। এফ কম্পোজ এফ অফ এক্স মানে দাঁড়াচ্ছে এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্সের সংজ্ঞাটা কত, এফ অফ এক্স মানে এক্স 3x - 2-তে যায়, তাহলে এফ অফ এক্স মানে হলো 3x - 2। এখন এফ যদি এক্স থেকে এক্সটাকে নিয়ে যায় 3x - 2-তে, তাহলে 3x - 2-কে কোথায় যাবে, তাহলে এক্স যাচ্ছে কোথায় 3x - 2-তে, তাহলে একই নিয়মের সাহায্যে এটাও যাবে। তাহলে 3x - 2 কোথায় যাবে, 3x - 2, তাহলে এক্সের জায়গায় এখন 3x - 2 হয়ে গেল। তাহলে এক্সের জায়গায় যদি 3x - 2 হয়ে যায়, তাহলে এটাও তো একই নিয়মেই যাচ্ছে। তাহলে এক্সের জায়গায় 3x - 2, তাহলে 3 × 3x - 2 - 2, বোঝা গেল? আগে এক্সের জায়গায় শুধু রিপ্লেস হলো, এখানে এক্সের জায়গায় 3x - 2 হলো, তাহলে এদিকেও যেখানে এক্স আছে সেই জায়গাটাই 3x - 2 হয়ে যাবে। তাহলে এফ অফ 3x - 2 মানে 3 × 3x - 2 - 2, অর্থাৎ 9x - 6 - 2, that is equals to 9x - 8।
আচ্ছা, এবারে আমি তোমাদের MCQ 2টা নিয়ে আলোচনা করব। MCQ 2তে কী বলা হয়েছে? MCQ 2-এ বলেছে যে এফ আর জি দুটো অপেক্ষক, কার উপর না বাস্তব সংখ্যার সেট আর এর উপর, এবং জি দুটো অপেক্ষক। তাদের সংজ্ঞাগুলো হলো এইরকম যে এফ অফ এক্স ইকুয়াল টু কস এক্স আর জি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে এফ কম্পোজ জিটা কী হবে? তাহলে এফ কম্পোজ জি অফ এক্স, এটা কি হবে? এফ কম্পোজ জি মানে কি? এফ অফ জি অফ এক্স। ঠিক আছে, তাহলে প্রথমে জি অফ এক্স আমাকে বের করতে হবে। জি অফ এক্সের সঙ্গে কী দেওয়া আছে? এক্স স্কোয়ার। তাহলে এফ অফ জি অফ এক্সের জায়গায় এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার এফ অফ এক্স কস এক্স, তার মানে এফ নিয়ম কী করে? এক্সকে কস এক্সে নিয়ে যায়। তাহলে এক্স স্কোয়ারকে কী নিয়ে যাবে? এক্সের জায়গায় স্কোয়ার হয়ে যাবে, কিন্তু কসে নয়, মাথায় রাখতে হবে কসে স্কোয়ার নয়। তাহলে কস অফ এক্স স্কোয়ার। এবার আমি তোমাদের ডিসকাস করব MCQ 5টা নিয়ে। MCQ 5টা দেখো, MCQ 5-এ বলা হয়েছে যে যদি জি অফ এক্স একটা ম্যাপিং হয়, জি একটা ম্যাপিং, তাহলে জি ম্যাপিংটা কী নিয়ম দেওয়া আছে? যে যদি জি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 হয়, তাহলে জি কম্পোজ এফ অফ এক্স। আরও একটা দেওয়া আছে, তাহলে তোমাদের প্রদত্ত দেওয়া আছে এটাই যে জি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 আর জি কম্পোজ এফ অফ এক্স, এটা হলো 2 ইন্টু 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2। যদি এমন হয় তাহলে এফ অফ এক্সটা কত? এখানে কিন্তু একটু ভাববার বিষয় আছে। এইখানে তোমাদের এইরকমভাবে কম্পোজিশনটা দেওয়া হয়েছে যে যদি এইরকম 3টে সেট হয়, তাহলে প্রথমের ম্যাপিংটা হচ্ছে জি ম্যাপিং, তারপরের ম্যাপিংটা হচ্ছে এফ ম্যাপিং। ঠিক আছে, তবেই এই ম্যাপিংটা তোমাদের দাঁড়াচ্ছে জি কম্পোজ এফ ম্যাপিং। ঠিক আছে, তাহলে এইখানে তোমাদের কিন্তু জি ম্যাপিং মানে প্রথমের ম্যাপিংটা দিয়ে দিয়েছে, আর এই কম্পোজিশনটা দিয়ে দিয়েছে। তোমাকে বের করতে হবে এই ম্যাপিংটা, এফ ম্যাপিংটা বের করতে হবে। তার মানে এই নিয়মটা তুমি জানো, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2, আর এই একসঙ্গে কম্পোজিশন করে যেটা হয় সেটা জানো, কিন্তু আরেকজনকে তোমাকে বের করতে হবে। ঠিক আছে, এই প্রবলেমটা পেয়ে অনেকে হয়তো ঘাবড়ে যেতে পারে, তো তাই আমি এটা নিয়ে একটু ডিসকাস করে দিচ্ছি। তাহলে দেখো, জি এক্স দেওয়া হয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2, আর জি কম্পোজ এফ অফ এক্স সমান এইটা। তাহলে জি কম্পোজ এফ অফ এক্স আমি ভেঙে নিই। তাহলে জি কম্পোজ এফ অফ এক্স মানে অ্যাকচুয়ালি কি? জি অফ এফ অফ এক্স, এটাকেও 2 ইন্টু আছে, গুণ করে দাও। তাহলে ডান দিক এবং বাম দিক উভয় দিকে একসঙ্গে কাজ করছি। জি কম্পোজ এফ অফ এক্স সমান, তাহলে জি অফ এফ অফ এক্স সমান হচ্ছে 4x স্কোয়ার মাইনাস 10x প্লাস 4। এবার জি অফ এক্সের তো সংজ্ঞা আমার জানাই আছে, তাহলে জি অফ এক্সের সংজ্ঞা যদি এইটা হয়, এটা যদি জি অফ এক্সের সংজ্ঞা হয়, তাহলে জি অফ এফ অফ এক্সের সংজ্ঞা কী হবে? এক্সের জায়গায় এফ অফ এক্স, তাহলে জি এক্স মানে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2, তাহলে জি অফ এফ অফ এক্স মানে কি? এফ অফ এক্সের স্কোয়ার প্লাস এফ অফ এক্স মাইনাস 2। বোঝা গেছে? আর বাকিটা হচ্ছে এদিকে যা আছে তাই, 4x স্কোয়ার মাইনাস 10x প্লাস 4। দেখো এই জায়গাটা ক্লিয়ার হয়েছে কি না? জি অফ এক্সের জায়গায় যদি এই জায়গা জি অফ এক্স যদি এটা দেওয়া হয়, তাহলে এক্সের জায়গায় আমি এফ অফ এক্স আছে, তো পুরোটা এক্সের জায়গাগুলো এফ অফ এক্স বসিয়ে দিয়েছি। এবার আমি কি করব? বোথ সাইডে মিডিল টার্ম ফ্যাক্টর করব। অ্যাকচুয়ালি এফ অফ এক্সটাকে পুরোটাকে নিয়ে যদি আমি একটা ভেরিয়েবল ভাবি, তাহলে এটা একটা ভেরিয়েবলের স্কোয়ার, মনে করো এটা ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2, তার যদি মিডিল টার্ম ফ্যাক্টর করি তাহলে কী হবে? এখানে 1 আছে, এটার কোএফিসিয়েন্ট 1, তাহলে 1 ইন্টু 2 মানে 2 থেকে আমাকে বিয়োগ করে 1 আনতে হবে, তার মানে 2 মাইনাস 1 করলাম। তাহলে এফ অফ এক্সের স্কোয়ার প্লাস 2 এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস 2, এটা শুধু মিডিল টার্ম ফ্যাক্টর করলাম, কিন্তু আর কিচ্ছু নাই। এখানে কি আছে? 4x স্কোয়ার মাইনাস 10x প্লাস 4, মানে 4 4 16 থেকে যোগ করে তোমাকে 10 আনতে হবে। তাহলে আমি করলাম কি 8 আর 2 নিয়ে নিলাম, 8 2 16, তাহলে মাইনাস 8x মাইনাস 2x। ঠিক আছে, এটা মিডিল টার্ম ফ্যাক্টর। তাহলে কমন নেওয়ার পর আমি পেয়ে যাচ্ছি একটা, এখানে এফ অফ এক্স কমন নিলে পাবো এফ অফ এক্স প্লাস 2, আর একটা তাহলে পড়ে থাকবে এফ অফ এক্স মাইনাস 1, আর এদিকে আমার কমন নিলে পেয়ে যাচ্ছি 2x মাইনাস 1 2x মাইনাস 4। ঠিক আছে, তাহলে দুটো পার্ট দুদিকে পেলাম। এবারে দেখো কার সঙ্গে কাকে সমান করবে, একটু ভেবে দেখবে। এফ অফ এক্সের সঙ্গে প্লাস 2 অ্যাড হচ্ছে, আর এখানে মাইনাস 1 হচ্ছে। এফ অফ এক্সের ভ্যালু যাই হোক না কেন, যখনই প্লাস 2 করছো তখন নিশ্চয়ই এটা বড় এটার থেকে। ঠিক আছে, আর এটা ছোট। আবার এইদিকে এক্সের ভ্যালু যাই হোক না কেন, 2x থেকে 1 মাইনাস হচ্ছে, আর এখানে 2x থেকে 4 মাইনাস হচ্ছে। তাহলে এখানে 1 কমছে, এখানে 4 কমছে, তাহলে অবশ্যই এটা বড়। তাহলে বড়টার সঙ্গে বড়টাকে সমান করব, ছোটোটার সঙ্গে ছোটোটা সমান করব। তাহলে এফ অফ এক্স প্লাস 2 সমান 2x মাইনাস 1, আর এখানে এফ অফ এক্স মাইনাস 1 সমান 2x মাইনাস 4। তাহলে এখানে কি পেয়ে গেলাম? অ্যাকচুয়ালি তুমি একটা করলেই পারো, দুটো করার দরকার নেই, দুটোতে আমি চেক করে নেওয়ার জন্য। তাহলে এফ অফ এক্স প্লাস 2কে আমি করলাম 2x মাইনাস 1-এর সঙ্গে, তাহলে এফ অফ এক্স পেয়ে গেলাম 2x মাইনাস 3। আবার এদিকটা করেও দেখছি এফ অফ এক্স 2x মাইনাস 3, আমার অ্যান্সারটা ঠিক আছে। এফ অফ এক্সের ভ্যালুটা হলো 2x মাইনাস 3।
এইবারে দেখো আমি তোমাদের MCQ 6টা নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমরা অঙ্কগুলো করার সময় ভিডিওটা একটু পজ করে নেবে, ভিডিওটা পজ করে তোমরা খাতায় একটু লিখে নেবে। আচ্ছা, MCQ 6-এ বলা হয়েছে কি, যে যদি f of x সমান sin স্কোয়ার এক্স, এরকম একটা ম্যাপিং দেওয়া আছে, f of x দেওয়া আছে sin স্কোয়ার এক্স আর g of f of x, ঠিক আছে, g of f of x, এইখানে তার মানে কোন কোন ম্যাপিংটা দেওয়া আছে দেখে নাও। এখানে তিনটে সেটের মধ্যে একটা হচ্ছে যে এইটা হচ্ছে প্রথমে g ম্যাপিং, এইটা হলো f ম্যাপিং, আর এইটা হচ্ছে তাদের কম্পোজিশন g কম্পোজ f, ঠিক আছে। জি কম্পোজ এফ মানে কি জি অফ এফ অফ এক্স। তাহলে তোমার এইখানে এবার এই ম্যাপিংটা তোমার দেওয়া আছে, ওদের কম্পোজিশনটাও দেওয়া আছে, তোমাকে এই ম্যাপিংটা এবার বের করতে হবে, ঠিক আছে। তাহলে এফ অফ এক্সের নিয়মটা হলো সাইন স্কোয়ার এক্স, তার মানে এক্সকে সাইন স্কোয়ার এক্সে নিয়ে যায়, আর কম্পোজিশনটা হলো মড অফ সাইন এক্স, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি দেখে নিই, তাহলে এটা থেকে আমি লিখতে পারি জি অফ এফ অফ এক্স, এফ অফ এক্স মানে কি সাইন স্কোয়ার এক্স, তাহলে এফ অফ এক্সের জায়গায় আমি লিখে দিলাম, তাহলে জি অফ সাইন স্কোয়ার এক্স মানে মড অফ সাইন এক্স। এখন দেখো জি কী করছে, সাইন স্কোয়ার এক্সকে মড সাইন এক্সে নিয়ে যাচ্ছে, তাহলে আমি পুরো সাইন এক্সের জায়গায় এক্স দিয়ে রিপ্লেস করছি, ঠিক আছে। তার মানে জি অফ এক্স কী করছে, যদি সাইন স্কোয়ার এক্সকে মড সাইন এক্সে নিয়ে যায়, তাহলে সাইন এক্সের জায়গায় আমি এক্স যদি কল্পনা করি, তাহলে এক্স স্কোয়ারকে কোথায় নিয়ে যায়, মড এক্সে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে এখানে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, তো তাহলে জি অফ এক্স স্কোয়ার কোথায় যায়, মড এক্সে যায়। এখন এক্স স্কোয়ার যদি এটা হয়, এক্স স্কোয়ারকে যদি মড এক্সে নিয়ে যায়, মড এক্স মানে কি এক্সের পজিটিভ ভ্যালু, অবশ্যই মড এক্স মানে এক্সের পজিটিভ ভ্যালুটা, মড তো এই জন্যই আমরা নিয়ে থাকি। তাহলে যদি উভয় পক্ষে আমি একটা বর্গমূল করে দিই, তাহলে এক্সকে কোথায় নিয়ে যাবে, অবশ্যই পজিটিভ রুট এক্সে নিয়ে যাবে। তাহলে জি অফ এক্স সমান রুট এক্স, কারণ মড এক্স অলওয়েজ পজিটিভ, ঠিক আছে। তাহলে আমাদের জি এক্সের ডেফিনেশনটা আমি পেয়ে গেলাম, জি এক্স সমান রুট এক্স। এইভাবে তোমরা বাকি অঙ্কগুলো চেষ্টা করবে, আশা করছি আর কোনো অঙ্ক করতে অসুবিধা হবে না, যদি তোমরা অবশ্যই ভিডিওটা মন দিয়ে বুঝে থাকো। আর যদি বুঝতে কোনো অসুবিধা হয়, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে কোনো প্রবলেম হলে শেয়ার করবে। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।